গেটের সামনের রডটা বাঁ হাতে ধরে কম্পার্টমেন্টে কোনো রকমে পা ছোঁয়াতেই হ্যাচকা একটা টানে ভেতরে ঢুকে গেল টিয়া। প্রচণ্ড ঝাঁকুনি খেল পুরো শরীরটা। ওর ডান হাতটা এখনো ধরা আছে অপরিচিত এক যুবকের শক্ত মুঠির মধ্যে। নিজেকে সামলে নিয়ে টিয়া তাকালো তার দিকে। যুবকের মুখটা বেশ গম্ভীর, তাতে আবার চাপদারি। এরকম মুখ দেখলেই ভয় ভয় করে টিয়ার। একটু বড় হওয়ার পর থেকে থিয়েটার, সিনেমা, সিরিয়ালে দেখেছে ও এমন অনেক মুখ। যারা সাধারণত খলনায়কের চরিত্র করে তাদেরই এই ধরনের মুখ হয়। তবে একটু আগে ওই মানুষটা ওর জন্যে যা করলো তা জীবনে ভোলার নয়। টিয়া তখনও রীতিমতো হাঁপাচ্ছিল। মানুষটা কেমন চরিত্রের তা নিয়ে অহেতুক না ভেবে সৌজন্যবোধ থেকে বলল, অনেক ধন্যবাদ, আপনি হেল্প না করলে। ওর কথা শেষ করতে না দিয়ে যুবক বলল, এত রিস্ক নিয়ে কেউ ট্রেনে ওঠে? পরের ট্রেনে এলেই তো হতো, না হয় আধ ঘন্টা দেরি হতো। এই রকম করা মোটেও উচিত হয়নি। যুবকের অভিযোগ ভিত্তিহীন নয়, তাই টিয়া কোনো অজুহাত দেখানোর চেষ্টা করলো না। কম্পার্টমেন্টের ভেতর থেকে দু তিনজনের গলা কানে এলো। এদের সবার আলোচ্য বিষয় এখন একটাই। একজন ভারী চেহারার 50-সত্তর মহিলা পাশে বসা স্বামীকে কুনুইয়ের ধাক্কা দিয়ে বললেন, মেয়েটাকে দেখো একবার, কেমন ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সঙ্গে যখন পুরুষ নেই তখন মহিলা কামরায় উঠতে কি হয়? আসলে ইচ্ছে করে ওঠে না। এসব বাচাল মেয়েদের কীর্তিকলাপ দেখে শরীর জ্বলে যায়। ভদ্রলোক স্ত্রীর কথায় কোনো উত্তর না দিয়ে যাকে নিয়ে এই আলোচনা তার দিকে তাকালেন। দোহারা চেহারার খুব অর্ডিনারি একটা কুর্তি ও লেগিংস পরা মেয়েটার মধ্যে হয়তো বাচালতার কোনো লক্ষণ খুঁজে পেলেন না তিনি। বুঝতে পারলেন না একে দেখে তার স্ত্রীর গা জ্বলে যাওয়ার কারণটাও। তাই করুণ চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। মুখে কোনো কথা না বললেও চোখের নীরব ভাষায় টিয়াকে বুঝিয়ে দিলেন যে স্ত্রীর কথাকে সমর্থন করছেন না তিনি, বরং এর জন্য খারাপ লাগছে তার। ভদ্রমহিলার কথাকে গুরুত্ব দেওয়ার মতো মনের অবস্থা নেই টিয়ার। অপরিচিত যুবকের কথার উত্তরে ও চাপা গলায় বলল, আপনি যা বললেন সেটা ঠিক, কিন্তু এখন এছাড়া আমার কোনো উপায় ছিল না। ইতিমধ্যে রঙ্গরসিকতা শুরু হয়ে গেছে ওই যুবককে নিয়ে। একজন মাঝবয়সী ভদ্রলোক টিপ্পনি কাটলেন, আরে ছাড়ুন তো, পরোপকার না ছাই, ওসব আলাদা ট্যাকটিস। গেটের সামনে দাঁড়িয়ে থাকে অন্য ধান্দায়। দেখলেন না, মেয়েটার হাতটা ছাড়তে যেন মনই হচ্ছিল না। পাশের জন বললেন, তবে ব্যালেন্স না রাখতে পারলে নিজেই অক্কা পেয়ে যেত এতক্ষণ। তখন হিরোগিরি বেরিয়ে যেত। একজন রসিক মানুষ একটু দূর থেকে কটাক্ষ করল, সবই তো ব্যালেন্সের খেলা রে ভাই, সুযোগ বুঝে ভিলেনও হিরো সেজে ফেলে। বছর 21 বছরের একটা ছেলে বিরক্ত গলায় বলল, আপনাদের প্রবলেমটা ঠিক কোনখানে বুঝতে পারি না। নিউ জেনারেশনের সমালোচনা করতে সর্বদা মুখিয়ে থাকেন আপনারা, অথচ তাদেরই কাউকে ভালো কাজ করতে দেখলে তার প্রশংসা তো করেনই না, উপরন্তু সেটার মন করা খারাপ ব্যাখ্যা করে চলেন। আজব ব্যাপার। ছেলেটাকে সমর্থন করলো অল্প বয়সী অনেকেই। মুহূর্তে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। ওদের কথায় আমল না দিয়ে যুবক টিয়াকে বলল, আপনার বাড়িতে কারো কি কোনো বিপদ আপদ ঘটেছে? সংক্ষিপ্ত উত্তর দিল টিয়া, হ্যাঁ, পরের স্টেশন এসে গিয়েছিল। ঝপ করে নেমে পড়েই উদ্ভ্রান্তের মতো পরের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে গেল টিয়া। তার সঙ্গে যে চাপদাড়িওয়ালা ওই যুবকও নেমে পড়েছে সেটা খেয়াল করেনি টিয়া। প্ল্যাটফর্মে নেমেই ও একইভাবে চেঁচিয়ে চলেছে, রাহুল, তুই কোথায়? প্লিজ সাড়া দে একবার। কোনো দিক থেকে কোনো সাড়া না পেয়ে পরের কম্পার্টমেন্টে উঠে পড়ল টিয়া। উঠে দেখল সেই যুবকও উঠে পড়েছে ওর সঙ্গে। টিয়া একটু ভয় পেল। মনে পড়ে গেল আগের কম্পার্টমেন্টের আলোচনাটা। একজন বলছিলেন সুযোগ বুঝে ভিলেনরাও হিরো সাজে। তেমনই কোনো উদ্দেশ্য নেই তো এর। এখন আবার বুঝেও ফেলেছে যে টিয়া কতটা অসহায়। টিয়া গম্ভীরভাবে বলল, আপনি আবার এই কামরায় এলেন যে? হ্যাঁ, এলাম আপনার জন্যেই। আমার জন্যে? মানে কি বলতে চাইছেন আপনি?
আমি কিছু বলতে চাইছি না, বলবেন আপনি। আমি শুধু জানতে চাইছি। কি জানতে চাইছেন? মনে হচ্ছে আপনি সত্যিই কোনো সমস্যায় পড়েছেন। যাকে ডাকছিলেন সে কে? সে কি এই ট্রেনেই উঠেছে? টিয়া কোনো উত্তর না দিয়ে চুপ করে গেটের কাছেই দাঁড়িয়ে রইল। ভেতরে কিন্তু জায়গা রয়েছে, আপনি অনায়াসে বসতে পারতেন। না, বসবো না, আমি পরের স্টেশনেই নামবো। ঠোঁটের কোণে সামান্য হাসি এনে যুবক বলল, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভিলেন নই, আর হিরো সাজার কোনো ইচ্ছাও আমার নেই। আপনি যাকে ডাকছিলেন মনে হচ্ছে সে আপনার বিশেষ কেউ। ঝগড়া টগড়া হয়েছে নিশ্চয়ই। আর একটু বর্ণনা দিতে পারবেন কি আমাকে? অথবা কোনো ছবি দিলেও তাকে খুঁজে বার করার চেষ্টা করে দেখতাম। টিয়া কটমট করে তাকালো। যাকে ডাকছিলাম সে আমার কাছে বিশেষ তো অবশ্যই। যাই হোক, আমি আপনাকে চিনি না, এত কথা আপনাকে বলবো কেন? আমি নিজেই পারবো আমার সমস্যার সমাধান করতে, অন্য কাউকে লাগবে না। ওকে, তাহলে বলার দরকার নেই। যুবক তৎক্ষণাৎ টিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ছি ছি, এটা কি করলো টিয়া? নিজের হঠকারী আচরণের জন্য মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে ও। এখন নিজের গালেই ঠাটিয়ে একটা চড় মারতে ইচ্ছা করছে ওর। মুখ ফসকে বেরিয়ে গেছে যে কথাটা, সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। এটা তো পুরো দস্তুর বেইমানি। একটু আগে এই মানুষটা হাত ধরে না টেনে তুললে হয়তো লাইনের তলায় পড়ে শেষ হয়ে যেত টিয়া নামের এই অত্যন্ত সাধারণ মেয়েটা। এত তাড়াতাড়ি ভুলে গেল ও সেই উপকার। না না, এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত টিয়ার। কথাটা ভাবতে ভাবতেই দেখল ট্রেন পরের স্টেশনে ঢুকে পড়েছে। টিয়া ধড়মড় করে নেমে পড়ল। প্ল্যাটফর্মে নেমে পরের কম্পার্টমেন্টের দিকে এগিয়ে গিয়ে একইভাবে চেঁচিয়ে ডাকতে লাগলো, পিকলু, তুই কি এই ট্রেনে আছিস? থাকলে সাড়া দে একবার। যুবক নেমে পড়ে ওকে হাত ধরে পরের কম্পার্টমেন্টে তুলল। বলল, আপনি যেটা করছেন সেটা পাগলামি ছাড়া আর কিছু নয়। আপনি যাকে খুঁজছেন সে যদি এই ট্রেনে থেকে থাকেও তাহলেও আপনার ডাক সে শুনতে পাবে না। এত হকারদের ডাকাডাকি, প্যাসেঞ্জারদের হই হট্টগোলের মধ্যে আপনার গলা তার কানে পৌঁছবে না। তাছাড়া আপনি কখনো রাহুল, কখনো বা পিকলু বলে ডাকছেন দেখলাম। কজনকে খুঁজছেন আপনি? টিয়া বলল, আপনার যখন এত আগ্রহ তখন শুনুন, রাহুল আর পিকলু একই ব্যক্তি। আইসি, দেখুন, আপনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমার সাহায্য আর আপনার দরকার নেই। এটা বলার পরও সরে যেতে পারছি না আমি, এটাই আমার প্রবলেম। আর সময় নষ্ট করবেন না প্লিজ। পরের স্টেশন আসার আগে দয়া করে বলুন এক্স্যাক্টলি কী ঘটেছে। আচ্ছা, সেটা অবশ্য পরে বললেও চলবে। এখন ছেলেটির হুবহু বর্ণনা দিন, মানে উচ্চতা, চেহারার ধরন, শার্ট প্যান্টের রং, এইসব আর কি। অপরিচিত মানুষটার কথা বলার ভঙ্গিমায় এমন একটা আন্তরিকতার ছোঁয়া ছিল যেটা টিয়ার মনের দ্বিধা অনেকটা কাটিয়ে দিল। টিয়া বলল, উচ্চতা 5 ফুট 8, বয়সের তুলনায় একটু বেশি বলিষ্ঠ চেহারা, বয়স 18+, গায়ের রং ফর্সা, পরনে হলুদ হাফ হাতা গেঞ্জি আর অ্যাশ কালারের জিন্স। চুলটা নতুন ফ্যাশনে কাটা, তবে কাটিংয়ের নাম জানি না। ও আমার ভাই, বাড়ি থেকে রাগ করে পালিয়ে এসেছে ও। জানতে পেরেছি এই ট্রেনের জন্য টিকিট কেটেছে। আমার বিশ্বাস এই ট্রেনেই উঠেছে ও, কিন্তু আমি ছুটে এসেও প্ল্যাটফর্মে দেখতে পাইনি। বুঝলাম, আপনি শুধু এই কম্পার্টমেন্টটায় চোখ বুলিয়ে নিন। তারপর ট্রেন পরের স্টেশনে এলে গেটের কাছে দাঁড়িয়ে প্ল্যাটফর্মের দিকে লক্ষ্য রাখুন। 3টে কম্পার্টমেন্ট দেখা হয়ে যাচ্ছে, এরপর লেডিস। তবে আমার বিশ্বাস ও যদি নিজেকে লুকিয়ে রাখতে চায় তাহলে ভেন্ডারে থাকতে পারে। বর্ধমান পর্যন্ত যাবে ট্রেনটা। মাঝে আর মাত্র 3টে স্টেশন। ইতিমধ্যে না পালালে পালাতে পারবে না আর। কিন্তু বর্ধমানে নেমে একবার লুকিয়ে পড়তে পারলে ও কিন্তু দূরে কোথাও চলে যেতে পারবে। দেখি তার আগে কিছু করতে পারি কিনা। ট্রেন পরের স্টেশনে ঢোকার আগেই যুবক নিজের পার্স থেকে একটা কার্ড বার করে টিয়ার হাতে দিয়ে বলল, এতে আমার মোবাইল নাম্বার আছে, তবে কার্ডটা পরে দেখলেও চলবে। আগে ভেতরের দিকে ঢুকে গিয়ে ভালো করে দুদিক দেখে নিন। টিয়া ডান দিক বাঁ দিক দুদিকেই চোখ বুলিয়ে নিল। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে নেমে পড়েছে যুবক। টিয়া দেখল
ছুটে দুটো কম্পার্টমেন্ট পেরিয়ে ট্রেনে উঠে পড়ল সে। সম্ভবত ভেন্ডারেই উঠেছে। পরের স্টেশন পেরিয়ে গেছে। যুবকের উপর ভরসা না করলে টিয়ারি বা কি করার ছিল। বড় অসহায় লাগছে নিজেকে। অবাধ্য ভাইটাকে নিয়ে কি যে বিপদে পড়েছে তা বলার নয়। টিয়ার মতোই বুঝদার ও ছোট বোন তিতির। ক্লাস 10-এ পড়েও। তবু অনেক পরিণত ও বিবেচক। অথচ ভাইটা হয়েছে বাড়িছাড়া। উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে রাহুল, যথেষ্ট ভালো মার্কস পেয়ে। কিন্তু কোনোভাবে আর পড়তে রাজি হয়নি। এখনই ব্যবসা করতে চায়ও। ওর মাথায় ঢুকে গেছে যে পড়াশোনা করে চাকরি বাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ব্যবসা করতে চায়ও। এখন ওকে ব্যবসা করার জন্য টাকা দিতে হবে। মা সেটা দেবে না বলায় খানিক কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কিছুতেই বুঝতে চাইছে না যে ওকে ব্যবসা করতে দেওয়ার মতো টাকা মায়ের হাতে নেই, বাবা বেঁচে নেই। তাই পিকলুর থেকে মাত্র 3.5 বছরের বড় টিয়ার ঘাড়ে এখন সংসারের দায়িত্ব। প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করছেও পিকলুর বয়স থেকে। এইভাবেই ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছে। কম্পিউটার ট্রেনিংটাও নিয়ে ফেলেছিল। তাই জব একটা মিলেছে। নার্সিংহোমে রিসেপশনিস্টের কাজ। মাত্র 15 দিন করছে ও কাজটা। শিফটিং ডিউটি। এই সপ্তাহে 4 দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা, আর 3 দিন রাত্রি 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত ডিউটি ওর। পরের সপ্তাহে 3 দিন ডে ডিউটি ও 4 দিন নাইট ডিউটি হবে। আজও নাইট ডিউটি আছে। তাই জন্যেই ওর পক্ষে পিকলুকে ফলো করা সম্ভব হয়েছে। কিন্তু আর ধৈর্য রাখা যাচ্ছে না। ট্রেন গাংপুর ঢুকছে। ওই যুবক আর আসেনি। ফোনই বা করবে কি করে? টিয়ার মোবাইল নাম্বার জানা নেই তো তার। হাতের মুঠোয় ভরা কার্ডটার কথা মনে পড়ে যেতে তাড়াতাড়ি নাম্বারটা দেখে কল করলো ও। ও প্রান্ত থেকে যুবকের গম্ভীর গলা শোনা গেল, আপনার কি একটা মিনিমাম সেন্স নেই? এতক্ষণ ফোনটা করেননি কেন? টিয়া অস্থির হয়ে পড়ল। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তবে আমি যে কাজে এসেছি তাতে সাকসেসফুল হয়েছি। এখন আমি ব্যস্ত আছি। বর্ধমানে পৌঁছে আপনার সঙ্গে কথা হবে। আপনি কি পিকলুকে? টিয়া খেয়াল করলো লাইনটা কেটে দিয়েছে ওদিকের মানুষটা। তাহলে কি পিকলুকে কিছু বুঝতে না দিয়ে ওকে নজরবন্দি করেছে যুবক? বেশ বুদ্ধি ধরে কিন্তু মানুষটা। এতক্ষণ পর হাতের কার্ডটা ভালো করে দেখল টিয়া। অনিমেষ ভৌমিক, মোবাইল নম্বর এত। নাম আর মোবাইল নাম্বার ছাড়া কার্ডে আর কিছু লেখা নেই। পেশা, ঠিকানা কিছুই নেই। তাই এটাকে ঠিক ভিজিটিং কার্ড বলা যায় না। বর্ধমান স্টেশনে নেমে টিয়া পরের কামরার দিকে এগিয়ে গেল। দেখল পিকলুর সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছে অনিমেষ ভৌমিক। পিকলু ওকে দেখতে পেয়েই ছুটে এলো। দি ভাই, তুই এখানে? টিয়া গম্ভীর গলায় বলল, নাইট ডিউটি করে ফিরেই শুনলাম তুই ব্যাগে জামা কাপড় ভরে বাড়ি থেকে পালিয়ে এসেছিস একটু আগে। নিজে ফ্রেশ না হয়ে তখনই পাগলের মতন ছুটে এসেছি বাড়ি থেকে। এই ট্রেনের জন্য তুই টিকিট কেটেছিস জানতে পারি মৃণাল তার কাছে। তারপর ট্রেনে উঠে থেকে তোকে খুঁজেছি প্রত্যেক প্ল্যাটফর্মে নেমে। এভাবে কষ্ট দিবি ভাবিনি কোনো দিন। রাহুল বলল, সরি দিদি ভাই, স্যার আমাকে যা বলেছেন তারপর এমন ভুল আর কখনো করব না। তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি কে জানিস? ইনি মিস্টার অনিমেষ ভৌমিক, লালবাজার ব্রাঞ্চে ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেন। আর এই আমার দিদি নবরূপা বসু, যার কথা আপনাকে বলছিলাম। টিয়ার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে পিকলু বলল, জানিস দি ভাই, এই অর্ডিনারি পোশাকে উনি এই ট্রেনে উঠেছেন তদন্তের কারণে। উনি ভেন্ডারে উঠেছিলেন কালপ্রিটের সন্ধানে। আমাকে দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। উনি না আমার সব কথা শুনেছেন। বলেছেন আমাকে পুলিশ ডিপার্টমেন্টে কাজের ব্যবস্থা করে দেবেন। তার আগে 3-4 মাস আমাকে পরিশ্রম করতে হবে, ছুটতে হবে, জিম করতে হবে। আসলে ফিটনেস চাই তো। উনি আমাকে একটা কার্ড দিয়েছেন, যোগাযোগ করতে বলেছেন। টিয়া বলল, উনি তাহলে এক অপরাধীর সন্ধানে বেরিয়ে আর এক অপরাধীকে ধরে ফেলেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ অনিমেষ বাবু। অনিমেষ ভৌমিক বললেন,
যাক, আপনি ভাইকে খুঁজে বেরিয়ে সফল হয়েছেন। এখন বাড়ি যান। শুনলাম আপনার আবার নাইট ডিউটি আছে, বাড়ি ফিরে বিশ্রাম নিন। কথাটা বলেই অন্যদিকে টার্ন নিলেন অনিমেষ ভৌমিক। ভাইকে নিয়ে চলে আসার সময় অনিমেষ ভৌমিকের দিকে করুণ চোখে তাকালো টিয়া, কিন্তু সেই দৃষ্টি দিয়ে ক্ষমা চাওয়া বা কৃতজ্ঞতা জানানো কোনোটাই ঠিক মতন সম্ভব হলো না। মানুষটাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছে টিয়া, তার জন্য ভীষণ অনুশোচনা হচ্ছে এখন। কয়েক পা এগিয়েই ভাইয়ের হাতে একটা 100 টাকার নোট দিয়েও বলল, ভাই, তুই এগিয়ে গিয়ে একটা কেক কিনে নিয়ে আয় বাড়ির জন্য, আমি একটা দরকারি ফোন করে যাচ্ছি। পিকলু ছুটল স্টেশনের স্টলের দিকে। একটু আগের কল করা নাম্বারটায় রিডায়াল করলো টিয়া। অনিমেষ ভৌমিক কলটা রিসিভ করতেই টিয়া বলল, আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই অনিমেষবাবু, তবু আশা একটাই, আপনার মতো উদার মনের মানুষ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন আমাকে। আপনার সঙ্গে আর দেখা হোক বা না হোক, সারা জীবন মনে রাখবো আপনাকে। আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। অনিমেষ ভৌমিক কিছুটা নরম গলায় বললেন, কে বলেছে দেখা হবে না? নিশ্চয়ই কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। তবে আপনি যেটা করেছেন সেটাকে অন্যায় মনে করি না আমি। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ উপযাচিত হয়ে একজন যুবতীকে উপকার করতে এলে সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে যাচাই করে নেওয়াই উচিত। সে যাই হোক, আপনার ভাই আমার কথা শুনবে বলেই আমার বিশ্বাস। আমার এক বন্ধু আছে পুলিশ বিভাগে নিয়োগের দায়িত্বে। রাহুল নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে লিগ্যাল প্রসেসে ওর চাকরি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, এখন রাখলাম। অনিমেষ ভৌমিক ফোনের লাইনটা কেটে দিলেন। টিয়া এখনো ভেবে চলেছে অনিমেষ বাবুকে নিয়ে। ওর জীবনে এ এক নতুন অভিজ্ঞতা। এখনো উপকারী ও উদার মনের মানুষের সংখ্যা একেবারে ফুরিয়ে যায়নি তাহলে। এভাবেই ফিরে আসে মানুষের উপর আস্থা, বিশ্বাস। এরকম নিঃস্বার্থভাবে মানুষের পাশে যারা দাঁড়ায় তারাই তো দেবতা। মনে মনে অনিমেষ ভৌমিকের উদ্দেশ্যে শ্রদ্ধায় মাথা নত করল টিয়া। পিকলু দূর থেকে হাত নেড়ে ডাকছে ওকে। ভালো লাগায় ভরে থাকা মন নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো টিয়া, ওরফে নবরূপা বসু। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।